নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমে ধন্যবাদ জানাই শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্র নৈহাটিকে এই বিশেষ বক্তৃতা অনুষ্ঠানে আমাকে শ্রী অরবিন্দ সম্বন্ধে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আর এই শ্রী অরবিন্দ সমর্পণ কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে যারা আজকে সমবেত হয়েছেন তাদের স্বাগত জানাই। আমি মধুমিতা দত্ত, আমি বিদ্যাসাগর কলেজ ফর উইমেনে অ্যাসোসিয়েট প্রফেসর ইন ইংলিশ পোস্টে কাজ করছি। তো আজকে আমার বিষয় হচ্ছে শ্রী অরবিন্দর জীবনের একটা অ্যাসপেক্ট, মানে শিক্ষক শ্রী অরবিন্দ। তো শ্রী অরবিন্দর সম্বন্ধে কিছু বলাটাই হচ্ছে ইটসেলফ একটা লার্নিং প্রসেস। মানে উনি সেরকমই ছিলেন একজন মহান শিক্ষক, আ গ্রেট টিচার। ইনফ্যাক্ট সেইভাবে যদি বলি, যে কোনো মহাপুরুষই কিন্তু আমাদের টিচারই থাকেন, আমাদের শিক্ষাই দিয়ে গেছেন। তো শ্রী অরবিন্দকে আমরা জানি মহাযোগী হিসেবে। উনি ছিলেন ঋষি, a great visionary, philosopher, great poet, politician, আর তেমনি ছিলেন একজন গ্রেট টিচার, শিক্ষক। তো প্রথমে একটু ইতিহাসের পাতা উল্টে দেখি কিভাবে শ্রী অরবিন্দ নিজের দেশে ফিরে এসে অ্যাট আ ভেরি ইয়াং এজ, উনি বিদেশে ছিলেন ছোটবেলা থেকে, তো খুব ইয়াং এজে উনি নিজের দেশে ফিরেও এলেন। তো নিজের দেশে ফিরে এসে উনি কিভাবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন বরোদা গায়কওয়াড়ের স্টেট সার্ভিসে। ওখান থেকেই শ্রী অরবিন্দ, তখন অবশ্য অরবিন্দ ঘোষ, বরোদা কলেজে প্রফেসর হিসেবেও জয়েন করেন। 1898 থেকে 1901 উনি বরোদা কলেজে পড়াতেন। আবার কিছুদিন 3-4 বছর গ্যাপ দিয়ে 1905 থেকে 6 আবার উনি প্রফেসর পোস্টে ওখানে আবারও পড়াতেন। আরেকটু বলি, উনি শুধু প্রফেসরই ছিলেন না, ওখানে বরোদা কলেজের ভাইস প্রিন্সিপালও ছিলেন 1904 সালে। আর 1905-এর মার্চ মাস থেকে 1906-এর ফেব্রুয়ারি 1 বছর উনি ওখানে অ্যাক্টিং প্রিন্সিপাল হিসেবেও সার্ভ করেছেন। বরোদা কলেজে উনি মেনলি পড়াতেন ইংলিশ লিটারেচার। তারপর বরোদা কলেজের প্রিন্সিপাল ওনাকে রিকোয়েস্ট করেন শ্রী অরবিন্দকে যে স্টুডেন্টসের একটু ফ্রেঞ্চ পড়িয়ে দিতে হবে। তাই উনি ওখানে হি অলসো সার্ভড অ্যাজ লেকচারার ইন ফ্রেঞ্চ। ডেলি 1 ঘন্টা স্টুডেন্টসদের উনি ফ্রেঞ্চ ক্লাস নিতেন। আর 1900 সালে ফর্মালি ওনাকে অ্যাক্টিং প্রফেসর অফ ইংলিশ লিটারেচার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছিল। পরে এটা পার্মানেন্ট পোস্ট হয়েছিল ওনার। তো ওনার শিক্ষক হিসেবে ক্যারিয়ার এখানেই শেষ নয়। পরবর্তীকালে এখানে বেঙ্গল ন্যাশনাল কলেজে প্রফেসর ছিলেন এবং ওখানকার প্রথম প্রিন্সিপাল পদেও নিযুক্ত হয়েছিলেন। জুলাই 1906 সালে শ্রী অরবিন্দ বেঙ্গল ন্যাশনাল কলেজে লেকচারার ছিলেন। পরে প্রফেসর অফ হিস্ট্রি হিসেবে উনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন ফর্মালি। স্টুডেন্টসদের ক্লাস নিতেন, আর প্রিন্সিপাল তো ছিলেনই ন্যাশনাল কলেজের। তো এটা মানে খুবই সংক্ষেপে বললাম ওনার কর্মজীবনের খুবই ছোট একটা অংশ। কিন্তু শ্রী অরবিন্দকে শিক্ষক হিসেবে জানতে গেলে এই সামান্য বায়োগ্রাফিক্যাল ডিটেলস জানলে হবে না, এটা কিছুই না। মূলত জানতে হবে ওনার ফিলসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন কি ছিল, শিক্ষা নীতি কি ছিল। এবং এখানে একটু বলি যে ওনার ফিলসফি অফ এডুকেশন যেটা ছিল, ইট ফর্মস
part of his greater, wider philosophy of transformation. মানে ওনার যোগার মেন এম, জীবনের মেন এমই ছিল ট্রান্সফরমেশন। তো এডুকেশনটাও ওটারই মানে ওয়ান অফ দ্য স্ট্রিমস, ওয়ান অফ দ্য চ্যানেলস থ্রু উইচ এই ট্রান্সফরমেশনটা হতে পারে। তো কি বলছেন উনি একটু আমরা দেখব শিক্ষক হিসেবে ওনার শিক্ষানীতি কি ছিল, শিক্ষা দর্শন কি ছিল, আর উনি নিজে কিভাবে, যখন উনি নিজে টিচার ছিলেন, নিজে প্রফেসর ছিলেন, উনি কিভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করেছেন। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, শ্রী অরবিন্দর ফিলসফি অফ এডুকেশন যদি বলি, আজকে আমার বিষয়টা তাই, সেটা এখনো আমাদের কাছে কতটা রেলিভেন্ট। তো আগে একটু দেখি শ্রী অরবিন্দ এডুকেশন সম্বন্ধে, মানে শিক্ষার ব্যাপারে উনি কি বলছেন। তো এটা আমাদের দেখতে হবে যে শ্রী অরবিন্দর যে শিক্ষানীতি, শিক্ষা দর্শন, এটা কিন্তু শুধুমাত্র শ্রী অরবিন্দ অ্যাজ আ টিচার এখান থেকে আসছে না, কিন্তু আমাদের জানতে হবে অ্যাজ আ টিচার, অ্যাজ অ্যান এডুকেটর, অ্যাজ আ ফিলসফার, অ্যাজ আ পলিটিশিয়ান উনি কি বলছেন শিক্ষার ব্যাপারে, এডুকেশনের ব্যাপারে। এবং আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে উনি এগুলো সবই বলেছেন when we were under ব্রিটিশ রুল, আমরা কলোনিয়াল টাইমসে আমাদের ফিরে যেতে হবে। তো এবং যখন আমি শ্রী অরবিন্দ শিক্ষক হিসেবে আমি ওনাকে দেখছি আর ওনার শিক্ষা দর্শনের ব্যাপারে বলছি, এটা আগে জানতে হবে যে উনি শিক্ষার মানে এডুকেশনের প্রত্যেকটা অ্যাসপেক্টকে কিন্তু অ্যাড্রেস করেছেন। হি অ্যাড্রেসড অল অ্যাসপেক্টস অফ এডুকেশন, মানে টিচার কি, টিচারের পরিভাষা কি, স্টুডেন্টস কেমন হবে, এডুকেশনের এম কি হবে, কিভাবে একটা চাইল্ডের ডেভেলপমেন্ট হওয়া উচিত, কারিকুলাম কি হবে, সিলেবাস কি হবে, সব কিছু নিয়েই কিন্তু ওনার শিক্ষা দর্শন। এবং ওনার ফিলসফি তো হচ্ছে ইন্টিগ্রাল ফিলসফি, আমরা জানি, এবং ইন্টিগ্রালিজম হচ্ছে অরবিন্দনিয়ান ফিলসফির কিনোট। তো সেই হিসেবে এডুকেশন, শিক্ষার ক্ষেত্রেও আমরা দেখছি যে শ্রী অরবিন্দ এবং মাদারও পরে ইন্টিগ্রাল এডুকেশনের কথাই বলেছেন। তো এখানে প্রথম কথাই হচ্ছে, যখন আমি ইন্টিগ্রাল কথাটা বলছি, ইন্টিগ্রালিজম বলছি, তখন ফার্স্টই হচ্ছে যে উনি বলছেন, উনি স্ট্রেস দিচ্ছেন, ডিফাইন করছেন এডুকেশন হবে কমপ্লিট ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড। মানে আমরা একটু মানে সেগ্রিগেট করে গেছি, আমাদের কাছে এডুকেশন হচ্ছে মানে বই পড়া, পরীক্ষা দেওয়া, মার্কস পাওয়া, কিন্তু উনি বলছেন না, কমপ্লিট এডুকেশন অফ দ্য চাইল্ড, মানে তার বডি, মাইন্ড, স্পিরিট অল নিড টু বি এডুকেটেড। এবং ওনাদের ইন্টিগ্রাল ফিলসফিতে উনি বলেছেন কিভাবে ফিজিক্যাল, ভাইটাল, মেন্টাল এবং সাইকিক এডুকেশন কিভাবে একটা স্টুডেন্টকে, বাচ্চা ছোটবেলা থেকে মানে দেওয়া যায়। তো আজ থেকে 100 বছরেরও আগে শ্রী অরবিন্দ প্রস্তাব রেখেছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ফর দ্য স্কিম অফ ন্যাশনাল এডুকেশন, মানে জাতীয় শিক্ষা ব্যবস্থা। মানে ব্রিটিশ সাম্রাজ্য বলতে পারি আমরা পিক টাইম, তখন মানে নেশন, ন্যাশনাল এইসবের কনসেপ্টই হয়তো খুব বেশি ছিল না। আর শ্রী অরবিন্দ নিজে কিন্তু একজন কেমব্রিজ স্কলার, উই হ্যাভ টু রিমেম্বার দ্যাট। উনি বিদেশে পড়াশোনা করেছিলেন ছোটবেলা থেকে, লন্ডনে, কেমব্রিজে, কিংস কলেজে, এবং ওখানকার সিস্টেমের সাথে উনি ভালোভাবে পরিচিত ছিলেন। কিন্তু নিজের দেশে যখন ফিরলেন, ফিরে এসে দেখলেন শিক্ষা ব্যবস্থা কিরকম, মানে পুরোটাই ব্রিটিশদের হাতে প্রায় সবটা। তখন ওনার মনে হয়েছিল প্রথমেই যে এই শিক্ষা ব্যবস্থাতে একটা চেঞ্জ আনতেই হবে, সম্পূর্ণভাবে রেভলিউশনাইজ করতেই হবে শিক্ষা ব্যবস্থাকে, নাহলে কিন্তু ওনার মনে হয়েছিল পলিটিক্যাল ফ্রিডমটা, মানে আমরা পলিটিক্যাল ফ্রিডমের কথা ভাবতেও পারবো না। তো প্রথমেই উনি জোর দিয়েছিলেন তাই ন্যাশনাল এডুকেশনের ওপর। তো একটু আগের ইতিহাসটা একটু দেখি এখানে। 1835 সালে ম্যাকলে ইন্ট্রোডিউস করেছিলেন ইন্ডিয়াতে নিউ ইংলিশ এডুকেশন। ঠিক আছে, শুনতে খুবই ভালো, কিন্তু তাতে কি ব্রিটিশরা আমাদের সাহেব তৈরি করবার জন্য করেছিলেন এটা? একদমই না। ওনারা বরং করেছিলেন
টু হেল্প দেম সার্ভ বেটার, মানে ওনারা চেয়েছিলেন যে সাহেব, ইন্ডিয়ানরা সাহেব তৈরি হবে না, সাহেবদের সার্ভ করার জন্য কিছু দরকার ইন্ডিয়ানসের, তাই জন্য ছিল এই পলিসিটা। মানে ইন্ডিয়ানস উইল বি সার্ভেন্টস অফ ব্রিটিশ গভর্নমেন্ট, দে উইল সার্ভ ইন দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, এবং তাতে কি হবে, তাদের সুবিধে হবে, মানে কমিউনিকেশনের কাজের সুবিধে হবে। এটা ছিল একটা উদ্দেশ্য ওদের। কিন্তু আরেকটা খুব সাটল উদ্দেশ্য ছিল, মানে যেটা মনে হয় আমার সব কলোনাইজড রেসকেই, নেশনকেই ফেস করতে হয়েছে। তো এই শিক্ষা ব্যবস্থাটা ছিল সম্পূর্ণ ইউরোপিয়ানাইজড, বেসড অন ইউরোপিয়ান মেটেরিয়ালিজম। আর উদ্দেশ্য আরেকটা যেটা ছিল, যে যেহেতু আমরা ইউরোপিয়ানাইজড ওয়েতে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছিল, তো নেটিভ ইন্ডিয়ানসের, আমাদের মানে নেটিভ ইন্ডিয়ানসের, কলোনাইজড ইন্ডিয়ানসদের নিজেদের কালচারাল রুটস থেকে একেবারে উচ্ছেদ করে দেওয়া। তো তাতে কি হবে, আমি যখন নিজের কালচার, হেরিটেজ, ট্র্যাডিশনকে জানতে পারবো না, কিছুই জানবো না, আমার আউটলুকটাই হবে ইউরোপিয়ানাইজড, সবই ইউরোসেন্ট্রিক হবে, তখন ইট উইল উইকেন আস, ইট উইল এলিয়েনেট আস ফ্রম আওয়ার ওন হেরিটেজ। তো যা কিছু ইউরোপিয়ান, যা কিছু বিদেশি সবই ভালো, আর যা কিছু ইন্ডিয়ান খারাপ, ডিরোগেটরি। তো এর আগেনস্টে প্রোটেস্ট করেছিলেন শ্রী অরবিন্দ ঘোষ, তখন পলিটিক্যাল লিডার, ন্যাশনালিস্ট। তো উনি এবং প্রপোজাল দিলেন ন্যাশনাল এডুকেশনের। এবং ন্যাশনাল এডুকেশন ওনার কাছে শুধুমাত্র, যদি আমি বলি ন্যাশনাল এডুকেশন, এটাতে কিন্তু কিছুই বোঝানো যায় না, মানে ইট হ্যাজ আ হিউজ এক্সপ্লেনেশন। কেন উনি ভেবেছিলেন ইট ওয়াজ পার্ট অফ দ্য গ্রেট ন্যাশনাল মুভমেন্ট ফর লিবারেশন, দ্য পার্ট অফ দ্য ফ্রিডম মুভমেন্ট। কেন এটা ন্যাশনাল এডুকেশন হলে, অ্যালং ন্যাশনাল লাইন্স হলে, এই ন্যাশনাল রিসার্জেন্সের এটা একটা অংশ হবে, এটা একটা কজ হবে। উনি বলছেন মাইটি ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল কালচার। তো এটা তো এডুকেশনের মাধ্যমেই হবে। এবং তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই একাডেমিক্যাল কজটাকে আর ন্যাশনাল কজটাকে উনি কিভাবে, অ্যাজ আ ভিশনারি, উনি কিভাবে তখনই মার্জ করেছিলেন। তো 1906 সালে যখন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এস্টাবলিশড হলো, এখনো আমরা হেল্প নিই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। তো তার কিছু এইমস অ্যান্ড অবজেক্টিভস তৈরি হলো। তো মেন উদ্দেশ্য ছিল, তাদের মেন এইমস অ্যান্ড অবজেক্টিভস ছিল, মানে এডুকেশন অন ন্যাশনাল লাইন্স, আর সব থেকে ইম্পর্টেন্ট আন্ডার ন্যাশনাল কন্ট্রোল। মানে ওনার এনলাইটেনমেন্টের থেকেও বেশি ওনার সাহসটা, মানে ওনার ভিশনারি পাওয়ারটা দেখুন এখানে, মানে ন্যাশনাল কন্ট্রোল। মানে উনি বলছেন যে কেন আমরা সব ব্যাপারে ব্রিটিশদের অধীন থাকবো। তো এডুকেশন হবে ন্যাশনাল, অ্যান্ড ইট উইল বি কন্ট্রোলড বাই দ্য নেশন, বাই দ্য পিপল অফ দ্য নেশন। ন্যাশনাল কাউন্সিলের রেজলিউশন নেওয়া হলো যে শিক্ষা ব্যবস্থা হবে অ্যালং ন্যাশনাল লাইন্স। আর তখনকার দিনে, 1906-এর কথা বলছি, তখনকার দিনে শ্রী অরবিন্দ কিন্তু সব রকম এডুকেশনের কথা বলেছিলেন, মানে লিটারেরি এডুকেশন যেটা হচ্ছে, সায়েন্টিফিক এডুকেশন, এমনকি তখনকার দিনে উনি কিন্তু টেকনিক্যাল আর প্রফেশনাল এডুকেশনের প্রস্তাবও রেখেছিলেন। মানে হাউ গ্রেট আ ভিশনারি হি ওয়াজ, এটাতে বোঝা যাচ্ছে। এবং উনি তখন বলেছিলেন আমাদের দরকার এই মুহূর্তে ট্রেন্ড অ্যান্ড ডিভোটেড টিচার্স, যেটা হয়তো আমাদের সবসময়ই দরকার, এখনো দরকার। ট্রেন্ড অ্যান্ড ডিভোটেড টিচার্স আমাদের দরকার। এবং উনি বলেছিলেন এই যে ন্যাশনাল এডুকেশন ন্যাশনাল কন্ট্রোলে থাকবে, ইট উইল বি অ্যালং ন্যাশনাল লাইন্স। তাতে কি হবে, এই যে ব্রিটিশরা আমাদের থেকে আমাদের আইডেন্টিটি মানে কেড়ে নেবার চেষ্টা করছে, আমাদেরকে সবসময় অপ্রেসড, ভিক্টিমাইজড, সাপ্রেসড রাখার চেষ্টা করছে, তাতে এই যে একটা রিঅ্যাওয়েকেনিং হবে, when we get to know ourselves, তাতে এই হোপ, এনথুজিয়াজম, এই সাহসটা আমাদের বাড়বে, টু নো মোর অ্যাবাউট দ্য কান্ট্রি, প্যাট্রিয়টিক ফিলিংস বাড়বে। তো এই রিঅ্যাওয়েকনিং অফ ইন্টারেস্ট ইন মাই ওন নেশন, ইন মাই ওন হিস্ট্রি, এটা ছিল ওনার একটা উদ্দেশ্য এই ন্যাশনাল
কাউন্সিল অফ এডুকেশনে উনি এইরকমই প্রস্তাব রেখেছিলেন। তো এখন হয়তো আমাদের মনে হতে পারে এটা এমন কি বিশেষ কি আছে এতে, এটা তো নরমাল, কেন টুডে উই আর ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু আমাদের মনে রাখতে হবে শ্রী অরবিন্দ এই প্রপোজাল, এই গাইডলাইন্স দিয়েছিলেন আজ থেকে 100 বছরেরও আগে, এবং বিশেষ জোর দিয়েছিলেন, ফোকাসটা ছিল ওনার ধরুন লিটারেচার, ফিলসফি, হিস্ট্রি, এইসব, কিন্তু স্পেশাল ইম্পর্টেন্স ছিল ওনার নলেজ অফ ইন্ডিয়া, মানে নিজের ব্যাপারে, নিজের দেশের ব্যাপারে আগে জানবো আমরা। তো আমাদের আমাদের ইতিহাস, শাস্ত্র, সাহিত্য, এইগুলো আগে আমাদের জানতে হবে। তো মনে হচ্ছে খুব সহজ ব্যাপার, কি আছে, এটা তো আমরা পড়েই এসছি, হিস্ট্রিতে পড়েছি, সায়েন্স কিছুটা, কিন্তু এইটাতে দেখুন কি হচ্ছে, মানে দ্য মোমেন্ট আই নো মাইসেলফ, আমি জানি আমার স্ট্রেংথটা কোথায়। ব্রিটিশরা তো বলে দিয়েছিল বারবারিক রেস, মানে ওদেরকে, মানে উই হ্যাভ টু টেক দ্য বার্ডেন অফ সিভিলাইজিং দেম, মানে অনেক কিছু। কিন্তু যখন নিজেদের ওপর ফোকাসটা হবে, যখন নিজেকে আমি জানবো, এই নলেজটা, দিস নলেজ উইল গিভ মি স্ট্রেংথ, আমি কাউন্টার করব ফরেনার্সদের। আর এই যে আমাদের নিজেদের কালচার, ট্রেডিশন, মানে এইগুলো জানার পর আমাদের সেলফ এস্টিমও বাড়বে। আর এই যে কালচারাল আইডেন্টিটি আমাদের থেকে তো সবই কেড়ে নিয়েছিল, পলিটিক্যাল ফ্রিডম, সাইকোলজি, সব ভাবেই আমাদের কলোনাইজ করেছিল। তো এই কালচারাল আইডেন্টিটিকে রিএস্টাবলিশ করার জন্য এই ন্যাশনাল এডুকেশন অ্যালং ন্যাশনাল লাইন্স, ন্যাশনাল কন্ট্রোল খুবই প্রয়োজন ছিল তখন। এখন মোর দ্যান 100 ইয়ার্স পরে হয়তো আমাদের মনে হয়েছে যে আমরা বুঝতে পারছি এর ইম্পর্টেন্স কিছুটা। তাই এখন গিয়ে ইতিহাসের সিলেবাস চেঞ্জ হচ্ছে, সায়েন্সের সিলেবাস চেঞ্জ হচ্ছে। আমরা আইকেএস, ইন্ডিয়ান নলেজ সিস্টেমে স্ট্রেস দেওয়ার চেষ্টা করছি, ট্রাইবাল নলেজ, ইন্ডিজিনাস সিস্টেমসে আমরা ফোকাস করছি। আর শ্রী অরবিন্দ কবে বলে গেছিলেন, when British imperialism was at its height, তখন তখনকার দিনে he tried to turn our gaze within, inwards. উনি তখন বললেন, realize the glory and the history and achievements of your own country first. তো বোঝা যাচ্ছে উনি কতটা enlightened being, how enlightened a teacher, an educator, a philosopher he was. এবং উনি বলেছিলেন, উনি চেয়েছিলেন যে এরকম শিক্ষা ব্যবস্থা হবে, এরকম কারিকুলাম হবে যে স্টুডেন্টসদের ওভারঅল ডেভেলপমেন্ট তো হবেই, নিজের কালচার, ট্র্যাডিশন, হিস্ট্রি, সাহিত্য, সংস্কৃতিকে তো জানবেই, তার সাথে সাথে এমনভাবে শেখানো হবে সো দ্যাট প্যাট্রিয়টিক ফিলিংস গ্রো ইন দ্য স্টুডেন্টস, ইন দ্য ইয়াং পিপল। এবং এরকমভাবেই শেখানো হবে যে স্টুডেন্টস উইল বি ইন্সপায়ার্ড উইথ জেনুইন লাভ ফর দেয়ার কান্ট্রি, এবং তাদের মনে হবে যে হ্যাঁ, আমি দেশের জন্যও কিছু করি, যে আমরা যে ব্যাকওয়ার্ড, আমরা স্যাভেজ, আমরা বারবেরিয়ান, এই আইডিয়াসগুলো একেবারেই যেন মুছে যায়। তো ব্রিটিশ সিস্টেম, মানে বিদেশি শিক্ষা ব্যবস্থা তো ঠিক এর বিপরীত ছিল। শ্রী অরবিন্দ তাই বললেন, ডিসকার্ড দ্যাট, আর নিজেদের ন্যাশনাল এডুকেশন স্কিম ফলো করতে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, আফটার অল উই আর টকিং অ্যাবাউট শ্রী অরবিন্দ, তো উনি কিন্তু কোনো ন্যারো মাইন্ডেড ন্যাশনাল লিডার বা পলিটিশিয়ান ছিলেন না। এমন না যে নিজেদের, এবং উনি তো কেমব্রিজ স্কলার একজন, অ্যান্ড হি পাস উইথ সাম হাইয়েস্ট মার্কস ইন দ্য কলেজ। ছোটবেলা থেকে উনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, কিন্তু তাই নিজের দেশের এই যে লক্ষণরেখার বাইরে যে কিছু জানবো না, কি জানার দরকার নেই, এটা কিন্তু উনি কখনোই বলেননি। বরং এটা বলতেন, এবং দিস ইজ সামথিং ইউনিক ইন শ্রী অরবিন্দ, উনি বলতেন যে শুধু ইন্ডিয়ান বা ওরিয়েন্টাল আইডিয়াস আর ফিলসফিকে এন্ডোর্স করতেন না, উনি বলতেন যে এর সাথে, উনি বলেছেন যে এর সাথে কিন্তু ইনকর্পোরেট করতে হবে পাশ্চাত্যের যা কিছু ভালো আছে, মানে আমি সবটা ব্লাইন্ডলি রিজেক্ট করে দেব, এটা কিন্তু ওনার ফিলসফিতে কোনোদিনই ছিল না। ওনার ফিলসফি হচ্ছে ইন্টিগ্রালিজম, অ্যাসিমিলেশন। তো যা কিছু ভালো আছে ওয়েস্টার্ন কালচার থেকে, আমরা যা কিছু ভালো নিতে পারি, মানে বেসিক্যালি ওনার বলার উদ্দেশ্য ছিল যে
ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ইন্ডিয়ান নলেজের সাথে ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি, ইন্ডিয়ান ফিলসফি, ইন্ডিয়ান হিস্ট্রি, এর সাথে আমাদের ইনকর্পোরেট করতে হবে ওয়েস্টার্ন সায়েন্টিফিক অ্যান্ড মেটেরিয়াল নলেজও। তবে গিয়ে তো একটা মানে কমপ্লিট মানে এডুকেশন হবে, না হলে তো একটা লপসাইডেড ডেভেলপমেন্ট হবে। আমি শুধু নিজেকে জানতে গিয়ে এর বাইরে কিছু দেখবো না, ব্লাইন্ড হয়ে যাব, এটাতে কিন্তু কমপ্লিট ওভারঅল মানে বিকাশটাই হবে না। এবং পাস্ট আর প্রেজেন্ট তো একসাথে উনি করছিলেনই, একটা লাইনে আনছিলেন, তার থেকেও বেশি ওনার ফোকাসটা ছিল উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য ফিউচার। পাস্ট ইজ মাই রুটস, ঠিক আছে, কিন্তু আমাদের তো এগোতে হবে, পাস্টে পড়ে থাকলে হবে না, পাস্টটাকে ইগনোর করলেও হবে না, ওখানেই স্টিক করে থাকলেও হবে না, উই হ্যাভ টু লুক টুয়ার্ডস দ্য ফিউচার। তো উনি বলছেন যে ট্রু ন্যাশনাল এডুকেশন, হ্যাঁ, মাইন্ড দ্য ওয়ার্ড ন্যাশনাল, এখানে উনি বলছেন টু উই কান্ট ইগনোর মডার্নিজম, আমরা মডার্ন সায়েন্টিফিক ট্রুথটাকে ইগনোর করতে পারি না। যেই নলেজটা আমরা অন্য কোথাও থেকেও যদি পাই, ওয়েস্টার্ন সায়েন্টিফিক নলেজ, এইটা কিন্তু আমরা ইগনোর করতে পারি না। বাট আমাদের ফাউন্ডেশনটা হবে আমাদের হেরিটেজ, ঠিক আছে, বাট টু প্রোগ্রেস ফার্দার, টু লুক টুয়ার্ডস দ্য ফিউচার। তো এরকমই ছিলেন উনি টিচার, এরকমই ছিলেন উনি এডুকেটর, এটাই ছিল ওনার শিক্ষানীতি। আর তাতে কি হবে, যখন আমি নিজেকেও জানবো, নিজের স্ট্রেংথগুলোকে জানবো, নিজের স্ট্রেংথ জানা মানে নিজের উইকনেসটাও জানা, তো যখন আমি এটা জানবো, তাতে কি হবে, আমার বাইরের জগতের সাথে উইথ দি আউটসাইড ওয়ার্ল্ড আমরা ভালোভাবে রিলেট করতে পারবো, আমাদের রিলেট করতে সুবিধে হবে, উই ক্যান মেনটেন দ্য রাইট কাইন্ড অফ রিলেশনস উইথ দ্য ওয়ার্ল্ড। কেন হয়তো ইন্ডিয়ান হয়ে বলো ইন্ডিয়ান, ও তো কিছুই আর জানে না, এরকম না, এরকম কিন্তু উনি চাননি, ইভেন ওয়েন হি ওয়াজ ফোকাসিং অন ন্যাশনাল এডুকেশন। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে শ্রী অরবিন্দর চিন্তাধারাটা দেখুন, তখন মানে একজন ইয়াং পলিটিশিয়ান, সবে বিদেশ থেকে ফিরেছেন ইন্ডিয়ায়, ন্যাশনাল লিডার, টিচার, এডুকেশনিস্ট, ফিলসফার, কি প্র্যাগম্যাটিস্ট, হোয়াট ফিউচারিস্ট আইডিয়াস। আর তো তখন ওনার এই পলিসিগুলো মেনে এই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনের পর অনেক ন্যাশনাল স্কুল এস্টাবলিশড হয়েছিল এখানে। তো এখন আমরা যদি উই লুক অ্যাট আওরসেলভস, এখন যদি দেখি স্বাধীনতার এত বছর পরও হয়তো আমরা পুরোপুরি মানে ঠিক করতে পারছি না, বুঝতে পারছি না যে সঠিক শিক্ষাটা কিভাবে দেব, কি হবে, কি সিলেবাস হওয়া উচিত, কি কারিকুলাম হওয়া উচিত। কিছুটা হয়তো আমরা এগোচ্ছি এনইপির মাধ্যমে ওদিকে, সেটা আমি পরে বলছি। বাট এই যে ওভারঅল ডেভেলপমেন্টের কথা, খুব কম স্কুলস, খুব কম ইনস্টিটিউশনসই আছে ইন্ডিয়াতে যারা এটা চেষ্টা করছে ফলো করার। শ্রী অরবিন্দর লেখা প্রবন্ধগুলো আছে, আ সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন, ওখানে কিন্তু আমরা অনেকটাই ওনার শিক্ষা দর্শন আর শিক্ষানীতির ব্যাপারে জানতে পারি। তো সেখানে উনি বলেছেন ন্যাশনাল এডুকেশনের কথা, আর এটার উনি বলছেন যে এটার বেসিস, তখনকার উনি বলছিলেন যে এটার বেসিস হবে কিন্তু আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান নলেজ অ্যান্ড উইজডম, তার উপর বেস করেই কিন্তু উনি লিখেছিলেন। এবং তখনকার দিনে আমাদের এনশিয়েন্ট কালচারের কথা বলছি, তখন কিন্তু এডুকেশনটা ছিল ওই এডুকেশনাল সাইকোলজিক্যাল প্রিন্সিপালসের উপর বেসড, যেটা নাকি মাইন্ড, বডি, স্পিরিটের বিকাশের কথা মাথায় রেখেই কিন্তু ফর্মুলেট করা হয়েছিল। এবং শ্রী অরবিন্দ বলছেন, আমি এটা একটু কোট করছি, উনি বলছেন যে ইন আ ট্রু অ্যান্ড লিভিং এডুকেশন, তখন উনি বলেছিলেন যে তিনটে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এডুকেশনের ব্যাপারে উনি বলছেন থ্রি থিংস আর ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে ছাত্র, যে ইন্ডিভিজুয়াল, যে শিখতে চায়, যে শিখবে বলে এসছে, ইন্ডিভিজুয়াল কিরকম না, আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি একজন ইউনিক ইন্ডিভিজুয়াল, বাট আই হ্যাভ কমপ্লেক্সিটিস, তো আমি একদিকে রইলাম, কিন্তু আমি তো একা থাকবো না, আমাকে সোসাইটিতে থাকতে হবে, নেশনে, আই বিলং টু আ নেশন। তো অ্যান ইন্ডিভিজুয়াল, আ ইউনিক ইন্ডিভিজুয়াল, তার সাথে তার নেশন টু উইচ হি বিলংস, এবং দ্য নেশন ইজ পার্ট অফ ইউনিভার্সাল হিউম্যানিটি। তো এই তিনটে জিনিসের স্যামিলটেনিয়াস ডেভেলপমেন্ট, গ্রোথ, প্রোগ্রেস হবে, মানে এবং এই ম্যান in good relation with his nation, nation in good relation with the outside world.
তো এইটা কিন্তু এডুকেশনের একটা মূল উদ্দেশ্য হওয়া দরকার, যে আমি কিভাবে মেনটেন করব নিজেকে। আজকের লুক অ্যাট টুডেজ সিচুয়েশন, একটা যুদ্ধ শেষ হতে না হতেই আরেকটা হচ্ছে, কিন্তু তাতে কি হয়েছে? তো আমরা বুঝতেই পারছি সায়েন্টিফিক্যালি নলেজটা ওদের ইমেন্স, দে হ্যাভ ইমেন্স সায়েন্টিফিক নলেজ, কিন্তু দে ডোন্ট হ্যাভ দ্য উইজডম। তো কি হয়েছে, আমি পড়াশোনা করেছি, আই বিকাম গ্রেট সায়েন্টিস্ট, এত বড়ই আমরা মানে এত মানে গ্রেট আওয়ার অ্যাচিভমেন্টসটা আমরা ১ মিনিটে ডিস্ট্রয় করে ফেলছি সবকিছু। কিন্তু তার সাথে যে আমাদের সাইকিক ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট এইগুলো হয়নি বলেই আজকে ওয়ার্ল্ডের এই অবস্থা হচ্ছে। তো উনি বলছেন অ্যাজ আ হিউম্যান বিইং আমি গ্রেট সায়েন্টিস্ট, আই হ্যাভ ওয়েপন্স ইন মাই হ্যান্ড, আই এম ভেরি রিচ, আই এম ওয়েলদি, সবকিছু। কিন্তু আমার রিলেশনশিপটা কিন্তু উইথ মাই নেশন অর মাই নেশন উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, এটা কিন্তু ঠিক হলো না। তো এডুকেশনের পারপাসটাই ফেল হয়ে যাচ্ছে। তো এটা তখন অনেক বছর আগে শ্রী অরবিন্দ বলেছিলেন যে ইন্ডিভিজুয়াল অ্যান্ড ন্যাশনাল সোল, মানে দুটোকেই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ইন দ্য স্কিম অফ এডুকেশন। তো এইরকম এডুকেশন সিস্টেম এ শুধু কিন্তু পুঁথিগত বিদ্যা, বুকিশ নলেজ না, তার সাথে সাথে স্যামুলটেনিয়াসলি মাইন্ডের ট্রেনিংটা খুব দরকার, এবং ডিসিপ্লিনিং অফ মরাল নেচার, যেটা আমরা বুঝতে পারছি আজকে উই আর বিং ভিকটিমস বিকজ আমাদের মরাল নেচার, আমাদের অ্যাস্থেটিক ডেভেলপমেন্টটাই হয়নি। তো এইগুলোতে কিন্তু স্ট্রেস দেওয়া হতো। মানে আমার নিজে মনে আছে অ্যাজ আ স্টুডেন্ট, খুব ছোটবেলায় আমাদের কিন্তু মরাল সায়েন্স ক্লাস হতো। তো তাতে ক্লাস হতো, পরীক্ষা হতো। তো আমাদের কোথাও একটা মনে হতো যে ইয়েস, মানে অ্যাপার্ট ফ্রম বিইং গুড স্টুডেন্টস, হ্যাঁ পড়াশোনা তো করতেই হবে, ভালো মার্কসও আনতে হবে, কিন্তু তার সাথে সাথে না ক্যারেক্টার ডেভেলপমেন্টেও স্ট্রেস দেওয়া হতো। এখন কি হয়, হয়তো খুব ভালো স্টুডেন্টস আমরা অনেক সময় পাই, কিন্তু দেখা যাচ্ছে ভালো মার্কস পাচ্ছে, কিন্তু এতটাই ইগোইস্টিক যে পরে গিয়ে আবার সবার সাথে ঝগড়া করছে। তো এটা কিন্তু এডুকেশন, মানে দ্য পারপাস অফ এডুকেশন ফেলস। তো আমি কি শুধু বই পড়াতে যাচ্ছি ক্লাসে অ্যাজ আ টিচার, নাকি আমি এডুকেট করতে যাচ্ছি? অ্যান্ড দের ইজ আ হিউজ ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড বিটুইন এডুকেটিং সামবডি। তো এই ডিসিপ্লিনটাকে সব দিক দিয়ে বিকাশ, মাইন্ড, বডি, স্পিরিটের বিকাশের কথা শ্রী অরবিন্দ বলেছিলেন। এবং শ্রী অরবিন্দ আর মাদারের ইন্টিগ্রাল এডুকেশন স্কিমে এই সবই ইমপ্লিমেন্টেড হয়েছে পরবর্তীকালে। তো এডুকেশনটা হচ্ছে কিন্তু ইউনিভার্সাল, শেখার মানে নলেজের কিন্তু কোনো বাউন্ডারি নেই, যে আমি ইন্ডিয়ান বলে শুধু আমারটাই জানবো, কিংবা কোনো ফরেনার সে ইন্ডিয়ানটা জানতে চাইলে আমি তাকে অ্যালাউ করবো, এটা না, ইটস ইউনিভার্সাল, বাউন্ডারি লেস। তো আর শ্রী অরবিন্দর ন্যাশনাল এডুকেশন স্কিমের মেন উদ্দেশ্য ছিল, যেটা উনি বলেছেন অ্যাকর্ডিং টু হিম, যেটা মানুষের দ্য হায়েস্ট অবজেক্টিভ অফ এভরি ম্যান হওয়া উচিত, সেটা ছিল দি অ্যাওয়েকনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল বিং। তো এটার দিকেই কিন্তু, এটাকে লক্ষ্য করেই কিন্তু ওনার শিক্ষানীতি, ওনার শিক্ষা দর্শন উনি দিয়েছেন। এবং উনি বলেছেন ন্যাশনাল, ইট হ্যাজ টু বি মোর ন্যাশনাল এডুকেশনটা, তখন বলেছিলেন তার সাথে সাথে ইট হ্যাজ টু বি মোর র্যাশনাল অলসো, যে আমি ব্লাইন্ডলি কিছু সিলেবাস দিয়ে পড়িয়ে গেলাম সেটা কিন্তু না। তো ওনার মানে টিচিং মেথডসে পরিবর্তন আনতে হবে তখন ওনার মনে হয়েছিল। এবং উনি বলেছিলেন একটা কথা, আমাদের কিন্তু ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটিতে মানুষ তৈরি করতে হবে, উই হ্যাভ টু মেক হিউম্যান বিংস অ্যান্ড নট মেশিনস। কবে উনি বলেছিলেন এই কথা, এখনো হয়তো আমরা বুঝতেই পারছি না এর ইম্পর্টেন্সটা কি। তো উই আর প্রডিউসিং মেবি মেশিনস। এবং উনি বলছেন কিরকম মানুষ, ডাইনামিক হিউম্যান বিংস। এবং শুধু যে পরীক্ষায় পাশ করে ভালো মার্কস পেয়ে একটা চাকরি পেল তা নয়, তাকে এমন তৈরি করতে হবে যে যারা জীবন যুদ্ধে বিজয়ী হবে। যে মডার্ন, উনি তখন হি হ্যাড ফোরসিন, উনি প্রেডিক্ট করেছিলেন যে মডার্ন লাইফ যেটা আসতে চলেছে, ইট উইল বি ফুল অফ ডিফিকাল্টিজ, অবস্টেকলস। তো এডুকেশন এমন হবে যে আমাদেরকে ওই কমপ্লেক্সিটিস, ওই অবস্টেকলসগুলোকে, ওই ডিফিকাল্টিসগুলোকে ফেস করতে শেখাবে। তো এডুকেশন শুড বি টু বিল্ড দ্য পাওয়ার্স অফ মাইন্ড, স্পিরিট অ্যান্ড বডি। তো এটা ছিল ওনার এডুকেশনের ডেফিনেশন অ্যাজ এ টিচার। তো
এটা খুবই সংক্ষেপে বললাম। মানে এইটুকু সময় তো পুরোটা বলাও যায় না, ডিফাইন করাও যায় না। মানে নিজে বোঝানো ভেরি ডিফিকাল্ট। তো খুবই সংক্ষেপে আমি বললাম যে এইগুলো ছিল ওনার মানে মেইন লাইনস অফ থট। তো এবার দেখি শ্রী অরবিন্দ নিজে শিক্ষক জীবনে কিভাবে এই আইডলসগুলোকে ফলো করতেন অ্যান্ড হাউ হি টট বাই এক্সাম্পল। তো প্রথমেই বলি, উনি যেহেতু টিচার ছিলেন, অফিসিয়ালি ফর্মালি কিছু বছর তো টিচার ছিলেন। তো টিচার মানে শিক্ষকের পরিভাষা কি? প্রথমেই এখানে উই আর ফেসিং আ প্যারাডক্স, খুব ইন্টারেস্টিং। উনি বলেছেন নাথিং ক্যান বি টট। তো এবার যদি আমি কিছু শেখাতেই না পারি তাহলে নাথিং ক্যান বি টট, সো হাউ অ্যাম আই এ টিচার? নাথিং ক্যান বি, আমি যদি শেখাতেই না পারি তাহলে আমি কিসের শিক্ষক? কিন্তু এই প্যারাডক্সটা কিভাবে রিজলভ করেছেন উনি বলছেন, টিচার তো অবশ্যই, শিক্ষক আমরা। তো আইডিয়াল টিচার কে? হু ইজ অ্যান আইডিয়াল টিচার ইফ নাথিং, দের ইজ নাথিং টু বি টট টু এনিওয়ান? তো উনি বলছেন, শ্রী অরবিন্দ বলছেন, টিচার হচ্ছেন শুধুমাত্র একজন গাইড কিংবা হেল্পার, নট অ্যান ইনস্ট্রাক্টর। টিচার মানে হচ্ছে আমি এজ আ টিচার আমি শিক্ষা দেব, আমি শেখাবো, কিন্তু কি শেখাবো? I will help the student to acquire the knowledge for himself, এবং উনি বলছেন নাথিং ইজ আউটসাইড, এভরিথিং ইজ উইদিন। তো ওইটাকে ম্যানিফেস্ট করার জন্য যেটুকু সাহায্য প্রয়োজন সেইটুকুই একটা শিক্ষক দেবে একটা স্টুডেন্টকে, একটা ছাত্রকে। টিচারের কাজ নয় যে কিছু জোর করে ইম্পোজ করে দেওয়া, একটা স্টুডেন্টকে জোর করে বার্ডেন করে দেওয়া। তো এরও বেসিস হচ্ছে আমাদের নিজেদের এনশিয়েন্ট সিস্টেম অফ এডুকেশন, যেখানে প্রত্যেকটা বাচ্চার, প্রত্যেকটা ছাত্রর সাইকোলজিটা বুঝে তাকে তার মতো করে শিখতে দেওয়া হতো। অ্যাকর্ডিং টু হিজ নেচার ইচ ওয়ান মাস্ট গ্রো। এবং ইম্পোজ করাটা খুবই ক্ষতিকারক, শ্রী অরবিন্দ বলেছিলেন অনেক বছর আগে। উনি বলছেন যে এই যে একটা প্রি প্ল্যান্ড, প্রি অ্যারেঞ্জড ক্যারিয়ার আমরা প্যারেন্টস হিসেবে, টিচার হিসেবে, এডুকেটার্স হিসেবে, পলিসি মেকার্স হিসেবে একটা সেট করে দিলাম, একটা ন্যারো চ্যানেল করে দিলাম, তার মধ্যে দিয়েই যেতে হবে। তাতে কি কম্পিটিশন তো বাড়ছেই, আনহেলদি কম্পিটিশন। এবং উনি, শ্রী অরবিন্দ বলছেন, দিস ইজ দ্য গ্রেটেস্ট মিস্টেক, এটা আমি কোট করছি ওনাকে, দিস কাইন্ড অফ প্রি প্ল্যান, প্রি অ্যারেঞ্জড ক্যারিয়ার স্টুডেন্টসের জন্য ইটস দ্য গ্রেটেস্ট মিস্টেক। হ্যাঁ, এখন আমরা থ্রি ইডিয়টস দেখেছি, আমির খান বলছে, আমরা বুঝতে পারছি। কিন্তু শ্রী অরবিন্দ কবে এটা বলে গেছেন যে, উনি বলছেন, আরেকটা কোট করছি, উনি বলছেন যে আ ফ্রি অ্যান্ড ন্যাচারাল গ্রোথ ইজ দ্য কন্ডিশন অফ জেনুইন ডেভেলপমেন্ট। তোকে বাচ্চাকে বাচ্চার মতন করে বাড়তে দাও, লেট হিম ডেভেলপ অ্যাকর্ডিং টু হিজ ওন নেচার, অ্যাকর্ডিং টু হিজ ওন ন্যাক, অ্যাকর্ডিং টু হিজ ওন টেম্পারামেন্ট। হ্যাঁ, কিছুটা আমরা বলতে পারি যে বেসিক্স কিছু আমরা এডুকেট বেসিক জায়গায় করতে পারি, কিন্তু তার বেশি না। তো আমরা যদি ছাত্রদের নেচার, তাদের টেম্পারামেন্টকে বুঝে নিতে পারি, তার কাছে কিন্তু আমরা ওয়াইড অপশনস রাখতে পারবো, মেনি অপশনস, ওয়াইড রেঞ্জ রাখতে পারবো। কেন, কি হয়, হয়তো ঠিক আছে এরকম ট্র্যাডিশনাল ফর্মাল সিস্টেমে গিয়েও যে স্টুডেন্টসরা শাইন করছে না তা নয়, হয়তো একজন দুজন জিনিয়াস বেরোচ্ছে, কিন্তু যেখানে 20 জন হতে পারতো সেখানে 2 জন হচ্ছে। মানে কি, আমি বাকিদেরকে কিন্তু সাপ্রেস করে দিলাম। এখন তার হয়তো সে খুব ভালো ছবি আঁকে কি খুব ভালো গান করে, কিন্তু তাকে কাল অঙ্ক পরীক্ষা, ওখানে স্ট্রেস দিতেই হবে, 100-এ 100 পেতে হবে। তো এই স্ট্রেসগুলো যাতে না হয়, ঠিক আছে অঙ্ক তো আমি শিখবো, আমি ল্যাঙ্গুয়েজও শিখবো, গ্রামারও শিখবো, কিন্তু এই যে জোর দেওয়া, বার্ডেন করা, এইখানে কিছু আমার নিজেদেরকে, আমাদের অ্যাজ টিচার্স রেস্ট্রিক্ট করতে হবে। আর শ্রী অরবিন্দ মনে করতেন যে টিচারের কাজ হচ্ছে স্টুডেন্টকে গাইড করা, তাকে যে সোর্স অফ নলেজটা আছে সেই ডিরেকশনে নিয়ে যাওয়া, এটাই কিন্তু টিচারের কাজ হওয়া উচিত। তো ধরুন আমি একজন নিজে একজন টিচার, আমি ধরুন ফর এক্সাম্পল আমি একটা কবিতা পড়াচ্ছি, আমি শেক্সপিয়ার পড়াচ্ছি। তো আমি কি সবটা বলে দেবো যে এটাই তোমাদের লিখতে হবে? কখনোই না। আই উইল সার্ভ অ্যাজ আ টিচার অনলি অ্যাজ আ লিঙ্ক বিটুইন দ্য পাস্ট, যেটা আমি পড়াবার চেষ্টা করছি, অ্যান্ড দ্য স্টুডেন্টস। আমি বলে দিলাম, অ্যান্ড দ্য স্টুডেন্টস উইল থিঙ্ক ফর দেমসেলস। এটা হওয়া উচিত। আর অবশ্যই শ্রী অরবিন্দ আমাদের ইন্ডিয়ান গুরু শিষ্য পরম্পরাকেই ফলো করতেন, যে টিচার হচ্ছেন গুরু,
যে শিষ্যকে ইন্সপায়ার করবে থ্রু হিজ ওন এক্সাম্পল। শিক্ষকের, গুরুর যে উইজডম আছে, নলেজ, তার ক্যারেক্টার, এটা ছাত্রদের জন্য কিন্তু ইন্সপিরেশনাল হবে, এক্সেম্পলারি হবে। এটা আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান আইডিয়া। শ্রী অরবিন্দ নিজেই এইভাবে পড়াতেন, উনি ইন্সপায়ার করতেন স্টুডেন্টসদের। তো যদি আমি বলি যে ওনার মেথড অফ টিচিং তখনকার দিনে, উনি বেঙ্গল ন্যাশনাল কলেজ বলুন, বরোদা কলেজ বলুন, ওনার মেথড অফ টিচিং ছিল একেবারে ইনফর্মাল এবং আনএকাডেমিকও আমি বলতে পারি, ভুল কিছু হবে না যদি এখনকার ফর্মাল সিস্টেমকে আমরা একাডেমিক বলি। সেই হিসেবে যদি আমি দেখি, হি ওয়াজ নট দ্যাট একাডেমিক আ টিচার। তো বরোদা কলেজে শ্রী অরবিন্দ মেনলি তো ইংলিশ লিটারেচার পড়াতেন স্টুডেন্টসদের, ফ্রেঞ্চ পড়াতেন আমরা জানি। তো ইনফ্যাক্ট আমি যখন বলছি পড়াতেন, মানে এই পড়াতেন কথাটা বলাটাও কিন্তু কিছুটা ভুল, কেন উনি লেকচার দিতেন ক্লাসে গিয়ে, আর just to awaken the mind and curiosity of the students. He stirred their minds, যাতে করে কিনা মানে উনি যখন লেকচার দিয়ে চলে যেতেন, আফটার হিজ লেকচার স্টুডেন্টস কুড থিঙ্ক ফর দেমসেলভস। তারা ভাবতো যে উনি কি বলে গেছেন, আমাদের কিভাবে ভাবতে হবে। এখন টিচার্সরা নোটস দিয়ে ছেড়ে দিচ্ছে, কোচিং সেন্টার্স হচ্ছে নোটস দিয়ে ছেড়ে দিচ্ছে, লিঙ্ক দিয়ে ছেড়ে দিচ্ছে যে এটা আছে এখানে, গুগলে পড়ে নেবে। তো তো ওই জন্য যখন শ্রী অরবিন্দ ১০০ বছরের আগে যখন বলেছিলেন উই নিড ট্রেন্ড অ্যান্ড ডিভোটেড টিচার্স, এই কথাটা এখনো কতটা রেলিভেন্ট আমরা বুঝতে পারছি এখন। তো এখন তো তো শ্রী অরবিন্দর মেথড অফ টিচিং তো একেবারেই বুঝতেই পারছেন আলাদাই ছিল। উনি একটা টপিক দিতেন, টপিক নিয়ে তার একটা হয়তো ব্রড মানে ওভারঅল ভিউ দিতেন, আর স্টুডেন্টসদের এনকারেজ করতেন ফর সাম অরিজিনাল থিঙ্কিং, যাই উনি পড়াতেন। মানে উনি বলতেন নিজে ভাবতে শেখো, ডোন্ট বি অ্যান ইমিটেটর, নিজের স্টাইল ডেভেলপ করো, ডোন্ট কপি করো না, কারোকে ইমিটেট করো না, বি অরিজিনাল, বি ক্রিয়েটিভ। কিন্তু এখন আমরা এই ফর্মাল সিস্টেমে এসে স্টুডেন্টসের এত প্রেশারাইজ করি যে এই অরিজিনালিটি, ক্রিয়েটিভিটির স্কোপটাই হয়তো মানে উই আর সো টাইম বাউন্ড, স্পেস বাউন্ড, যে এই স্কোপটা হয়তো অনেকটা কমে গেছে। এবং শ্রী অরবিন্দ কিন্তু অন্যান্য টিচারদের মতন নোটস দিয়ে ছেড়ে দিতেন না, যদিও বা ওনার দায়িত্ব ছিল স্টুডেন্টসের মানে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টসের পরীক্ষার জন্য তৈরি করা, তাও কিন্তু উনি নিজের মেথডই ফলো করতেন। এবং ওনার বরোদা কলেজে পড়াতে গিয়ে ইনফ্যাক্ট দেশে ফিরে এসে ওখানকার সিস্টেমের সাথে উনি পরিচিত ছিলেন। এই সব কিছু দেখে মানে যে আমরা কিভাবে একটা ব্লাইন্ডলি ব্রিটিশ সিস্টেম ফলো করছি, তাতে ওনার মনে হয়েছিল যে স্টুডেন্টসদের সেরকম কোনো মেন্টাল ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছেই না। ঠিক আছে, যারা ব্রাইট স্টুডেন্টস তারা কোথাও না কোথাও কিছু দে উইল শাইন, বাট এই যে মেন্টাল ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের কথা উনি বলছেন, সেটা হচ্ছিল না। কেন কি উই আর ফলোয়িং দ্যাট সিস্টেম। কেন হচ্ছিল না? উনি মনে করলেন যেটা পড়ানো হচ্ছে, যা সিলেবাস আছে, যা কারিকুলাম আছে, এটা কিন্তু তাদের জীবনের সাথে কোথাও কিন্তু রেলিভেন্ট না। It has no relevance to their life. It has no connection, no relation with their national lives. তাতে তার লাভ কি হচ্ছে? তো স্টুডেন্টসরা কিছু ওয়েল প্রিপেয়ার্ড নোটস পড়ছে, মুখস্থ করছে, ভালো মার্কস হয়তো পাচ্ছে, কিন্তু নলেজ, দ্যাট অ্যাকচুয়াল নলেজ, ওই জ্ঞানটা বাড়ছে কি? শ্রী অরবিন্দ চাইতেন তার স্টুডেন্টসরা নিজেরা ভাবতে শিখুক। দে মাস্ট থিঙ্ক, দে মাস্ট আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গেইন জেনুইন নলেজ। তাই শ্রী অরবিন্দ যেটা পড়াতেন, মানে আমি এই টার্মটাই ইউজ করছি, ইন্ট্রোডাক্টরি একটা লেকচার দিতেন অ্যাজ আ টিচার, শিক্ষক হিসেবে বলছি। কিছু ব্যাকগ্রাউন্ড রেফারেন্সও হয়তো দিতেন, আর যদি কিছু ডিফিকাল্ট প্যাসেজেস স্টুডেন্টরা জানতে চাইতো ওটাও বুঝিয়ে দিতেন। এইভাবে খুব প্র্যাগম্যাটিক, খুব প্রোগ্রেসিভ মেথড ছিল ওনার। এবং সবসময় আমাদের এটা মনে রাখতে হবে যে আমি যখন শিক্ষক হিসেবে শ্রী অরবিন্দকে দেখছি, তখন তো ১০০ বছর আগেকার কথা বলছি, তারও বেশি। তো এবং নিজের টিচিং এক্সপিরিয়েন্সে উনি যা দেখেছিলেন, অবজার্ভ করেছিলেন, এবং পুরো দেশে এসে যা সিস্টেম দেখলেন, সেই থেকে নিজের শিক্ষা দর্শন, শিক্ষানীতি উনি ফর্মুলেট করেছিলেন। তো এবার একটু দেখি যে শিক্ষক হিসেবে অ্যাজ আ টিচার
উনি কেমন ছিলেন এটা আমরা জানতে পারি ওনার কিছু স্টুডেন্টসরা কিছু রেমিনিসেন্সেস লিখে গেছেন। তাতে আমাদেরই লাভ হয়েছে। তো যেমন আমরা জানতে পারি যে প্রায় উনি ১-১.৫ ঘন্টা ধরে ক্লাসে লেকচার দিতেন এবং স্টুডেন্টসদের অনেক সময় বলতেন, তাদেরকেই বলতেন টেক্সট থেকে রিডিং পড়তে। কখনো আবার উনি তাদেরকে কম্পোজিশনও লিখতে দিতেন। নিজে লেখো তোমরা। কিন্তু ওই পর্যন্তই। নোটস মুখস্থ করে পরীক্ষায় পাস করার নীতির একদমই উনি বিরুদ্ধে ছিলেন। এবং উনি বলতেন, এনকারেজ করতেন। অনেক স্টুডেন্টসরা অনেক সময় জিজ্ঞেস করতো যে এই বই পড়বো কিনা, কোনো ভালো অথর পেলে দেখাতেন যেটা পড়বো কিনা। উনি সবসময় কিন্তু এনকারেজ করতেন যে ইটস নট নেসেসারি যে ইন্ডিয়ান মানে আমাকে সংস্কৃতি পড়তে হবে কি বাংলাই পড়তে হবে কি হিন্দি পড়তে হবে, কোনো ইংলিশ বই, যে কোনো ভালো বই উনি পড়া সবসময় এনকারেজ করতেন এবং কোনো ভালো অথরকে বলতেন যে তাকে জানো, কিন্তু আলটিমেটলি থিঙ্ক ফর ইয়োরসেলফ। মানে ৪টে ভালো অথরের বই পড়লাম, তাদের স্টাইলগুলো আমরা দেখলাম, কিন্তু ওই স্টাইল ইমিটেট করতে বলতেন না। উনি বলতেন কাল্টিভেট ইয়োর ওন স্টাইল, বি ইন্সপায়ার্ড বাই দেম, কিন্তু আলটিমেটলি বি ইয়োরসেলফ, বি অরিজিনাল। আরেকজন স্টুডেন্ট লিখে গেছেন, মানে ওনার রেমিনিসেন্সে লিখেছেন শ্রী অরবিন্দর লেকচারের কথা। উনি ছিলেন, স্টুডেন্ট বলছে, উনি ছিলেন অসাধারণ বক্তা, এক্সট্রাঅর্ডিনারি স্পিকার এবং সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনত। তো অবভিয়াসলি শ্রী অরবিন্দ ওয়াজ স্পিকিং এবং এমনই প্রভাব ছিল শ্রোতাদের ওপর ওনার যে উনি যখন বলতেন, স্টুডেন্ট লিখেছেন যে there used to be pin drop silence in the lecture hall, ১-১.৫ ঘন্টা ধরে শুনছে সবাই ওনাকে, কিন্তু জাস্ট মানে ইন আ ট্রান্স। এবং ওনার টপিক সাধারণত থাকতো সাহিত্য, দর্শন, শাস্ত্র, রিলিজিয়ন নিয়েও উনি বলতেন এবং ইট ওয়াজ ফুল অফ মিনিং অ্যান্ড থট প্রভোকিং, একজন স্টুডেন্ট লিখেছেন। আরেকটা যেটা খুব ইন্টারেস্টিং বলছেন, উনি শুধু বলতেনই না এইভাবে থট প্রভোকিং লেকচার্স দিতেন, বাট ইন হিজ মেলোডিয়াস ভয়েস। আরেকজন স্টুডেন্ট ওনার লিখেছেন যে শ্রী অরবিন্দ যখন বলতেন মনে হতো উনি নিজেই মেডিটেশনে আছে। হি ইউজ টু স্পিক অ্যাজ ইফ হি ওয়াজ হিমসেলফ ইন মেডিটেশন, ধ্যানমগ্ন হয়েই বলতেন উনি। আর ছাত্রদের আদর্শ ছিলেন, এভরি স্টুডেন্ট লুকড আপ টু শ্রী অরবিন্দ উইথ অ অ্যান্ড রেসপেক্ট, এটাও একজন স্টুডেন্ট লিখেছেন। তো এরকমই ছিল শ্রী অরবিন্দর ক্যারিয়ার অ্যাজ আ টিচার। মানে ফর্মালি যদি আমি বলি, মানে খুবই অল্প সময়, কয়েকটা বছরই অফিসিয়ালি উনি স্টুডেন্টসদের মানে পড়িয়েছেন অ্যাজ আ টিচার। কিন্তু ওনার শিক্ষকতা কিন্তু বরোদা কলেজ আর বেঙ্গল ন্যাশনাল কলেজেই সীমিত ছিল না। ওনার শিক্ষা, ওনার টিচিংস এখনো রেলিভেন্ট। তো আমি তো মনে করি হি ইজ দ্য টিচার এটার্নাল। মানে ওনার জীবন থেকে, এক্সপিরিয়েন্স থেকে, যেগুলো উনি অটোবায়োগ্রাফিক্যাল রেকর্ডস রেখে গেছেন, ওনার ইয়োগা থেকে, ফিলসফি থেকে, ওনার লেখা গ্রন্থ থেকে আমরা তো শিখছি, এখনো শিখছি, এখনো সবটাই রেলিভেন্ট। আর রেলিভেন্ট শুধু এখন না, ইট ইজ রেলিভেন্ট ফর দ্য ফিউচার অলসো। তো আমাদের শিক্ষা হবে নট জাস্ট পাসিং এক্সামিনেশনস, শিক্ষা হবে লাইফ ম্যানেজমেন্ট, সেলফ নলেজ, সেলফ ম্যানেজমেন্ট, যাতে আমি জীবনকে কাউন্টার করতে পারি, লাইফকে কাউন্টার করতে পারি, সেটাই হচ্ছে আসল শিক্ষা। তো আমাদের এখনো মনে হয় যে আমরা কতটা শিক্ষা দিতে পারি স্টুডেন্টসদের, কতটা এডুকেট করতে পেরেছি এখন অবধি, এবং মরাল ভ্যালুস, ডিসিপ্লিন, এইগুলোও কিন্তু শিক্ষারই আন্ডারে আসে। তো এখন হয়তো কিছুটা যেটা বললাম এনইপি ইন্ট্রোডিউসড হয়েছে, অনেকটাই কিন্তু আমরা ওই যেটাকে যদি আমি বলি ইন্ডিয়ানাইজেশন অফ এডুকেশনের দিকে আমরা যাচ্ছি আস্তে আস্তে, যেটাকে আমরা হোলিস্টিক এডুকেশনের ইম্পর্টেন্সটা হয়তো বুঝতে পেরেছি, যার জন্য আমরা নতুন মেথডস আনার চেষ্টা করছি কারিকুলামের মাধ্যমে, শিক্ষা ব্যবস্থায় একটা চেঞ্জ আনার চেষ্টা করছি। উই আর ট্রাইং টু গিভ গ্রেটার স্কোপ অ্যান্ড চয়েস টু দ্য স্টুডেন্টস, অ্যাটলিস্ট হায়ার এডুকেশন লেভেলে তো আমরা এটা চেষ্টাই করছি। আর প্রফেশনাল এডুকেশনেরও স্কোপ দিচ্ছি স্টুডেন্টসদের ইন হায়ার এডুকেশন। তো আমাদের এখন গিয়ে আমরা বুঝতে পেরেছি দ্য ইম্পর্টেন্স অফ আ মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তো আইকেএসে স্ট্রেস দেওয়া হচ্ছে, ট্রাইবাল নলেজে স্ট্রেস দেওয়া হচ্ছে। তো এই যে ডিসকাভারি
আর ইতিহাসের সিলেবাস তো বললামই চেঞ্জ হচ্ছে। তো কিন্তু দেখুন কত জেনারেশন অফ স্টুডেন্টস আমরা অনেক ভাইটাল কিছু না শিখেই কিন্তু আমরা উই কল আওয়ারসেলভস এডুকেটেড। এইটা কিন্তু শ্রী অরবিন্দ নিজের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনে প্রপোজাল দিয়েছিলেন। তো এই যে ডিসকভারি অফ আওয়ার নেশন, ডিসকভারি অফ আওয়ার কালচার, এটাই কিন্তু ইটস পার্ট অফ দ্য জার্নি অফ সেলফ ডিসকভারি। এইভাবেই আমরা নিজেদেরকেও জানবো, নেশনকে জানবো, অ্যান্ড উই উইল মেনটেন রাইট রিলেশনস উইথ দ্য ওয়ার্ল্ড, যেটা খুব প্রয়োজন এখন। তো আজকে এখানেই শেষ করছি, কিন্তু তার আগে আমার তো মনে হয় এটা আমি মনে করি যে উই আর অল স্টুডেন্টস অফ দিস পরম গুরু শ্রী অরবিন্দ। আর যত বেশি যে মাত্রায় আমরা ওনার শিক্ষানীতি শিক্ষা দর্শনকে গ্রহণ করতে পারবো, ওনার শিক্ষাকে, সেইভাবেই কিন্তু আমাদের সেই মাত্রাতেই সেই মেজারেই কিন্তু আমাদের এভলিউশন হবে, আমাদের প্রোগ্রেস হবে। তো ধন্যবাদ সবাইকে, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।